বিয়ের ১৪ বছর পর প্রথমবার জানতে পারলাম আমার স্বামী পরনারীতে আসক্ত। জানা নয়, নিজের চোখেই দেখলাম তাকে অন্য এক নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায়। আর সেই দৃশ্যের সবচেয়ে ভয়ঙ্কর দিক ছিল, ঘটনাটি ঘটছিল আমারই শোবার ঘরে। নারীটি আর কেউ নয়, আমার আপন মামাতো বোন হিমি। তাদের সেই দৃশ্য দেখে আমার হাতে ধরা প্রেগনেন্সির কিটটি সজোরে পড়ে যায় মেঝেতে। ক্ষীণ একটি শব্দ হলো, কিন্তু আদর আর হিমি নিজেদের মধ্যে এতটাই মগ্ন ছিল যে সেই শব্দ তাদের কানে পৌঁছালো না। আমি আর এক মুহূর্তও সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না। দ্রুত সরে গিয়ে আশ্রয় নিলাম আমার পক্ষাঘাতগ্রস্ত শ্বশুরের ঘরে। হাতে থাকা প্রেগনেন্সির কিটটি বুকের সঙ্গে শক্ত করে চেপে ধরলাম। সারা শরীর কাঁপছে আমার। মনে হচ্ছে পৃথিবীটা যেন হঠাৎ করেই থেমে গেছে। শ্বশুর ঘুমিয়ে আছেন, অচেতন, নিরুপায়। আমি চোখের জল গিলে ফেললাম। বুকের ভেতর ভেঙে পড়া কান্নাকে জোর করে আটকে রাখলাম। তারপর আস্তে করে প্রেগনেন্সির কিটটি ড্রয়ারে রেখে নিজেকে যতটা সম্ভব শক্ত করলাম। আমার শরীর খারাপ যাচ্ছে কয়েক মাস ধরে। সেই সুবাদে হিমি এই বাড়িতে আছে ১ মাস। তার মধ্যে এসব ঘটে গেল বুঝতেও পারলাম না। আমি আর দাঁড়িয়ে না থেকে চলে গেলাম। এরপর আবার ফিরে গেলাম নিজের ঘরের দিকে। দরজার চৌকাঠ পেরিয়ে সমস্ত শক্তি একত্র করে গর্জে উঠলাম, হিমি! আমার কণ্ঠে ছিল আহত বাঘিনীর হুঙ্কার। শব্দ শুনে দুজনেই ছিটকে সরে গেল। আদর বিস্মিত চোখে তাকিয়ে রইল আমার দিকে, আর হিমি তাড়াহুড়ো করে নিজের কাপড় ঠিক করতে লাগলো। রাগে আমার সমস্ত শরীর কাঁপতে লাগলো। এক ঝাটকায় এগিয়ে গিয়ে সজোরে একটি চড় বসিয়ে দিলাম হিমির গালে। চোরের আঘাতে সে কেঁপে উঠল, কিন্তু আদর, সে নির্বিকার। আমি চিৎকার করে বললাম, এসব কি চলছিল এখানে? দুজনেই চুপ, কেউ কোনো উত্তর দিল না। আমি আবারও হাত তুলতে যেতে আদর উঠে দাঁড়ালো। ব্যাস, যথেষ্ট হয়েছে পুতুল, এবার থামো। তুমি হিমির গায়ে হাত তুলছো কেন? তার কথায় যেন শরীরের সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেল। আমি অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে রইলাম। বললাম, কেন তুলছি সেটা আপনি আমাকে জিজ্ঞাসা করছেন? আগে বলেন, এখানে কি করছিলে? হিমির সঙ্গে আপনার সম্পর্ক কি? আদর বিন্দুমাত্র সংকোচ না করে বলল, আমরা একে অপরকে ভালোবাসি, খুব শিগগিরই বিয়ে করব। তার উত্তর শুনে মনে হলো বুকের ভিতর কালবৈশাখী ঝড় শুরু হয়েছে। ১৪ বছরের সংসার, এই মানুষটিকে আমি যতটি চিনেছি বলে ভাবতাম, ঠিক ততটাই অচেনা লাগছে আজ। এই দীর্ঘ সময়ে কখনো কোনো নারীর প্রতি তার দুর্বলতা দেখিনি, অথচ সেই মানুষটাই আজ বলছে সে অন্য কাউকে ভালোবাসে এবং দ্বিতীয় বিয়ে করবে। তাও সেই মেয়েটি আমার আপন মামাতো বোন, যাকে ছোটবেলা থেকে আমাদের বাড়িতেই মানুষ করা হয়েছে। আমি কাঁপা গলায় বললাম, আপনি কি বলছেন আদর? মাথা ঠিক আছে আপনার? সে নির্বিকার কণ্ঠে বলল, আমি যা বলেছি সব সত্যি। আমি এবার হিমির দিকে তাকালাম। লোকটা পাগল হয়ে গেছে। তুই এখনই এই বাড়ি থেকে বের হয়ে যা, এখনই। আমি তার হাত ধরে টান দিতে হিমি এক ঝটকায় হাত ছাড়িয়ে নিল। দেখো পুতুল আপা, তুমি আমার বড় বোন বলেই এতক্ষণ কিছু বলিনি। আমার গায়ে হাত তুলেছ, তাও সহ্য করেছি, কিন্তু আর না। শুনলে না আদর কি বলল? আমরা খুব শিগগিরই বিয়ে করব। তার কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। তুই ওনাকে নাম ধরে ডাকছিস কেন? পাশ থেকে আদর উত্তর দিল, কারণ আমি তাকে সেই অধিকার দিয়েছি। এরপর আর বলল, তোমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার কোনো ইচ্ছে আমার নেই, তাই অযথা ঝামেলা করো না। হিমি এখানেই থাকবে। কথা শেষ করে সে ঘর থেকে বেরিয়ে গেল। আমি যেন পাথর হয়ে দাঁড়িয়ে রইলাম। কি হচ্ছে? নিজের চোখকেও বিশ্বাস করতে পারলাম না। আমি আবার হিমির দিকে তাকিয়ে বললাম, হিমি তুই চলে যা, আমি আদরের সঙ্গে পরে কথা বলবো। হিমি ঠোঁট বাঁকিয়ে বলল, আমি কেন যাব? তোমার সমস্যা হলে তুমি চলে যাও। রাগে আবারও হাত তুললাম, কিন্তু এবার সে আমার কবজি শক্ত করে চেপে ধরল। অনেক সহ্য করেছি, আর একবারও হাত তুলবে না। আমিও এই বাড়ির বউ হব। আমি হতাশ চোখে তার দিকে তাকিয়ে রইলাম। তারপর বাবাকে ফোন করলাম।
সব শুনে মা-বাবা সন্ধ্যার মধ্যেই চলে এলেন। মা অনেক বুঝিয়ে সুঝিয়ে হিমিকে তাদের সঙ্গে যেতে বললেন, কিন্তু সে কোনোভাবেই রাজি হলো না। মা আমাকে সান্ত্বনা দিয়ে বললেন, "জামাই আসুক তারপর সব কথা হবে। এত চিন্তা করিস না।" কিন্তু আমি মাকে আমার গর্ভের সন্তানের কথা বলতে পারলাম না। স্বামীকে হারানোর শোকে নিজেকে সন্তানের কথাও যেন ভুলে গিয়েছিলাম। রাত প্রায় ১২টার দিকে আদর ফিরল। মা-বাবা তখন ঘুমিয়ে পড়েছেন। আমি আর তাদের ডাকলাম না। আদর ঘরে ঢুকিয়ে বিছানায় শুয়ে পড়ল। আমি তার পায়ের কাছে বসে কান্নায় ভেঙে পড়লাম। "আপনি ভুল করছেন। আমাদের সংসারটা এভাবে নষ্ট করবেন না প্লিজ।" আদর বিরক্ত হয়ে বলল, "তোমার সংসার নষ্ট করব কেন? তোমার সংসার ঠিকই থাকবে। তুমি তোমার জায়গায় থাকবে, হিমি তার জায়গায় থাকবে। সমস্যা কোথায়?" আমি সমস্ত আমি স্তব্ধ হয়ে গেলাম। মানে? আমি সতীনের সংসার করব? না করলে সেটা তোমার ব্যাপার। এটাই আপনার শেষ কথা? হ্যাঁ, এখানে আমাকে ঘুমোতে দাও। কথা শেষ করে সে অন্যদিকে মুখ ফিরে শুয়ে পড়ল। আমি নির্বাক হয়ে বসে রইলাম। মাথার ভিতর শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাইতে লাগলো। এ কি হচ্ছে আমার জীবনে? ১৪ বছরের সংসার কি সত্যিই ভেঙে যাবে? না, আমি হার মানব না। যেভাবেই হোক আমি আমার সংসার বাঁচানোর চেষ্টা করব। ভেবেই উঠে পড়লাম বিছানা ছেড়ে। পা টিপে টিপে আমি চলে গেলাম হিমির রুমে। দরজায় কয়েকবার শব্দ করতেই দরজা খুলে গেল। আমি দেখে কিঞ্চিৎ ভ্রু কুঁচকালো আমাকে দেখে কিঞ্চিৎ ভ্রু কুঁচকালো হিমি। "এত রাতে? তুমি? তো কি অন্য কাউকে আশা করছিলে নাকি?" হিমি কপাল কুঁচকালো, মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। আমি তো তোয়াক্কা না করে তার পেছনে গিয়ে বসলাম। "তুই এই বাড়িতে এসেছিস কতদিন বলতো?" "17 দিনের মতো।" "কেন এসেছিলি মনে আছে?" "মনে থাকবে না কেন? এত রাতে কী সব আজব প্রশ্ন করতেছ তুমি?" "আজব আজব না বল তুই। কেন আবার?" "তোমার শরীর খারাপ যাচ্ছিল গত ২-৩ মাস ধরে। ঘরের কাজকর্ম ঠিকমতো করতে পারছিলে না। এ কারণে তো ফুফু এসেও থেকে গেছে সপ্তাহখানেক। তারপর আমি আসলাম যেন তোমাকে কিছু করতে না হয়। সব আমিই সামলে নিতে পারি। তোমার সমস্যা না হয়।" আমি ফিকে হাসলাম। "খুব খু উম হুম, খুব ভালো করেই সবটা সামলে নিচ্ছিস তাই না?" আমার কথায় বিরক্তির মাত্রা বাড়ালো হিমির। "কি বলতে এসেছো সরাসরি বলো। এত ভনিতা করে খোঁচা মারার কিছু নেই।" তাই বরং করি। আমার শরীর তো এখন ভালো। আজ একটু বেরও হয়েছিলাম একটা দরকারে। কিন্তু কাজটা না হওয়ায় তাড়াতাড়ি ফিরে আসলাম। তারপর যা দেখলাম। "এসব কেমন করে হলো? তুই কি করছিস বুঝে করছিস? এসব ছাড়া কিছু বলবে?" "তুই চলে যা।" হিমি চুপ রইল। মা বাবার এসে মা-বাবা এসে কাল ওদের সাথে চলে যা। আমার সংসার আমি সামলে নিব। সম্ভব না? সম্ভব না মানে? এখানে কি তোর? আমার বরের সাথে তোর কি? আজ তোমার বর, কাল আমারও বর হবে। পরিবর্তন হতে আর কতক্ষণ? এত চেনানোর কি আছে এতে? আর রাগ কন্ট্রোল করলাম। হিমির হাতটা ধরে বললাম, "আমি ২ মাসের অন্তঃসত্ত্বা হিমি।" সমস্ত ঘর ভরে গেল নিস্তব্ধতায়। কয়েক সেকেন্ডের জন্য হিমি চুপ হয়ে গেল। পর মুহূর্তেই বলল, "তাতে আমার কি করার আছে? আমার অনাগত সন্তানের ভবিষ্যতের কথা ভেবে অন্তত সরব যা বোন আমার।" হিমি আমার হাত থেকে তার হাতটা সরিয়ে নিল। "আমিও প্রেগনেন্ট।" কথাটা শুনে আমার পায়ের তলার মাটি সরে গেল। চোখের পানি ছেড়ে দিয়ে বললাম, "কিন্তু কিভাবে সম্ভব? আমি বিশ্বাস করি না এসব। তুই এখানে এসেছিস মাত্র ১৫ দিন।" হিমি দীর্ঘশ্বাস ফেলে বলল, "তার অনেক আগে থেকেই আদরের সাথে আমার সম্পর্ক।" আমি আর নিজেকে সামলাতে না পেরে হিমির চুলের মুঠি ধরে বললাম, "বেইমানি! কি করে কি করে করলি এই কাজ? তোর মা-বাবার পর থেকে তোর বাপ-মার মরার পর থেকে আমাদের বাড়িতে আশ্রয় দিয়েছি আমরা তোকে নিজের বোন ভাবতাম। আর তুই?" হিমি নির্বাক। আমার চেঁচামেচিতে মা-বাবা সহ আদর ছুটে এলো এই রুমে। আমি চিৎকার করে বলছি, "চুপ করে কেন আছিস? বল কি ক্ষতি করেছিলাম তোর?" বলে আবারও হিমির দিকে তেড়ে যেতে আদর আমার গালে সজোরে থাপ্পড় বসিয়ে দিল। তাল সামলাতে না পেরে আমি মায়ের উপর পড়লাম।
আদর রেগে গিয়ে বলল, আপনাদের মেয়েকে নিয়ে যান এই বাড়ি থেকে। পাগল হয়ে গেছে এ। এর জন্য শান্তিতে রাতে ঘুমানোটা দায় হয়ে পড়েছে। আর তোমাকে না সাফ সাফ বলে দিয়েছি হিমির গায়ের আঘাত করবে না, তারপরও কেন আঘাত করলে তাকে? আমি তো হয়ে গেলাম। সংসার জীবনের 14 বছরে আজ প্রথম আমার গায়ে হাত তুলল আদর, অন্য একটা মেয়ের জন্য। আমি সোজা হয়ে দাঁড়িয়ে আদরের চোখে তাকিয়ে বললাম, আপনি মারলেন আমায়? মায়াবী কণ্ঠ আদরের হৃদয় স্পর্শ করতে পারেনি। সে কঠোর গলায় জবাব দিল, হ্যাঁ মারলাম, প্রয়োজনে আরও মারবো। থাকতে হলে থাকবে, না হলে চলে যাও। বাবা আদরতে কিছু বলতে চাইলো, আমি থামিয়ে দিলাম। ও জানোয়ার হয়ে গেছে বাবা, তাকে বুঝিয়ে লাভ নেই। আমাকে নিয়ে চলো বাসা থেকে, দয়া করে নিয়ে চলো আমায়। মা সান্ত্বনা দিলেন, কাঁদিস না মা, আমরা এসেছি, সবটা ঠিক হয়ে যাবে। বলেই তিনি আদরকে বোঝালেন, ফল শূন্য, আদর মানবে না, তারা দুজন নাকি দুজনকে ভালোবাসে। আমি বাবার পায়ে ধরে কেঁদে দিলাম, আমাকে বাঁচাতে চাইলে এখান থেকে নিয়ে যাও। আর যদি তোমাদের বাড়ির সম্মান বেশি হয় আমার জীবনের থেকে, তবে আমাকে বিষ এনে দাও। আমি সহ্য করতে পারবো না এখানে আর এক মুহূর্ত। বাবা আমাকে তার বুকে টেনে নিলেন। তার চোখের কোণেও পানি, অথচ মুখের মুখেরা নেই। ঘরের মেয়ের থেকেও কি বাড়ির সম্মান বড়? বাবা কি সিদ্ধান্ত নেবে বুঝতে পারছি না তার মুখ দেখে। বাবা আমাকে তার বুকে জড়িয়ে ধরলেন। শুধু একটা কথাই বলেছিলেন, যে সমাজ আমার মেয়েকে মানবে না, সেই সমাজকে আমি মানব না। সেই সমাজ ছেড়ে চলে যাব। আমার কাছে দুনিয়ার সবার আগে আমার মেয়ের জীবন। আম্মু ও পেছন থেকে আগলে নিল আমায়। আমার সেই দিন চিৎকার করে কান্না পাচ্ছিল। কেঁদেছিলাম বাবার বুকে। ভোরের আলো ফুটলো, আমরা তৈরি হয়ে নেই চলে আসার জন্য। আমি একবার গিয়েছি শ্বশুরের রুমে। শ্বশুরটা প্যারালাইজড, হাঁটাচলা করতে পারে না একা, মুখটাও বেঁকে গেছে, ঠিক করে কথা বলতে পারে না। আমি ঘরে ঢুকে দেখলাম শ্বশুর গাল বেয়ে পানি পড়ছে। তিনি সবটাই শুনেছেন কাল রাত থেকে। ওনাকে দেখে আমারও কান্না পেল। আমি তার কাছে গিয়ে ফিস ফিস করে বললাম, আপনি দাদু হবেন বাবা, দোয়া করবেন আমার জন্য। আপনার ছেলের জীবনে আমার আর কোনো প্রয়োজন নেই। আমি চলে যাচ্ছি। না, না, সে আমাকে চলে যেতে বলেনি। কিন্তু আপনি বলেন বাবা, স্বামীর ভাগ কাউকে দেওয়া যায়? আমি দেখতে পারবো আমার স্বামী অন্য কারো পাশে কাউকে? আমি তাই চলে যাচ্ছি বাবা। আমার সন্তানটা যেন এমন অসুস্থ পরিবেশে না দেখে, তাকে যেন সুস্থ পরিবেশে মানুষ করতে পারি। আপনি দোয়া করবেন। বলে তার হাতটা আমার মাথায় রাখলাম। তিনি ঠোঁট কাঁপালেন। হয়তো কিছু বলার চেষ্টা করছেন, কিন্তু পারেননি। আমি বললাম, কিছু বলতে হবে না বাবা, আপনি শুধু আমাদের জন্য দোয়া করবেন। বলেই বেরিয়ে গেলাম আমি। আমরা চলে আসলাম বাড়ি ছেড়ে। আসার সময় আদর আমার দিকে ফিরেও তাকায়নি। আদরকে বলা হয়নি তার বাচ্চা আমার পেটে। আমরা বাড়ি ছেড়ে চলে আসলাম। বাড়িতে পা রাখতে বুকটা চেত করে উঠল। হিমি আমার থেকে বয়সে ৮ বছরের ছোট। তার বয়স মাত্র ৬ মাস। তখনই মামা-মামীর মৃত্যু হয়। তখন থেকে হিমি আমাদের বাড়িতেই থাকে। মা আমাদের জামা কিনলেও একই রকম দুটো ড্রেস কিনে দিত। হেয়ার ক্লিপ থেকে শুরু করে সমস্ত কিছু ছিল একই রকম। আমি সাজুগুজু কখনোই তেমন পছন্দ করতাম না। হিমি আমায় বলতো, পুতুল আপা তুমি তো এইগুলো ব্যবহার করোনি। তোমারটা এখনো নতুন, আর আমারটা দেখো পুরনো হয়ে গেছে। আমি একগাল হেসে আমার জিনিসগুলো এগিয়ে দিয়ে বলতাম, আমার সবই তো তোর। কে জানতো হিমি শেষ পর্যন্ত আমার বরটাকেও নিজের করে নেবে। ছোট থেকে মা-বাবা আমায় বলতো, শোন পুতুল, তোর সব আছে, মা-বাবা সব। কিন্তু হিমিকে দেখ, কত ছোট বয়সে মা-বাবাকে হারিয়েছে, সে এতিম। তাকে কখনো কষ্ট দিবি না। এটা তোর আরেকটা বোন, নিজের বোনের মতো দেখবি। আমি আর আমি আমার পরিবারের সে কথা অনুযায়ী এতকাল দুধ কলা দিয়ে কালসাপ পুষেছিলাম, যে আজ নিজের বুঝতে শিখে গেছে। এই বাড়িতে আমার আর হিমির কত স্মৃতি, একসাথে বেড়ে ওঠা শৈশব, কৈশোর।
আমি শুয়ে শুয়ে সেসবই ভাবছিলাম। রাতে খাবারের জন্য মা আমায় ডাকছে। আমি খাবো না বললেও মা জোর করলো আমায়। বলল, "এই অবস্থায় না খেয়ে থাকলে পেটের সন্তানের সমস্যা হবে।" আমি জোর করে ২ লোকমা খেয়ে নিলাম। গা গুলিয়ে বমি পাচ্ছে আমার। আদরকে খুব মনে পড়ছে। সে জানতেও পারল না তার অনাগত সন্তানের কথা। এই মুহূর্তটা তার পাশে থাকার কথা ছিল। ভাগ্যের নির্মম পরিহাস সে আজ অন্য কারো। আমি আসার পর থেকেই মহল্লায় নানান কথা রটেছে। আমার সব শুনতে অসহ্য লাগছে। বাবাকে বললাম, "আমাকে অন্য কোথাও নিয়ে যাবে বাবা? আমি এ বাড়িতে থাকতে চাই না।" বাবাকে চিন্তিত ভঙ্গিতে তাকাতে দেখলাম। মহল্লার লোকদের কটূক্তি আর সমালোচনার যন্ত্রণায় শেষ অবধি গ্রাম ছাড়তে হয় আমাদের। বাড়ির জায়গায় বাড়ির জায়গাটা বাদে সমস্ত সম্পত্তি বিক্রি করে আমরা চলে যাই শহরে। সেখানে একটা ফ্ল্যাট বাড়ি আর ছোট একটা দোকান কিনে সেখানেই থাকতে শুরু করি বাবা-মায়ের সাথে। প্রথমে পৃথিবীটা বিষাক্ত লাগলেও আস্তে আস্তে সবটা ঠিক হয়ে যায়। মা বাবা আমায় মা বাবা আমাকে বুঝায় আমাকে বাঁচতে হবে। আমার সন্তানের জন্য হলেও বাঁচতে হবে। আমিও সেই প্রতিজ্ঞা করি। আমার সন্তানকে আমি মানুষের মতো মানুষ করব। ধীরে ধীরে সন্তান আমার গর্ভে বেড়ে ওঠে। আমার যেদিন সিজার হয়, নার্স জিজ্ঞাসা করেছিল, "বাচ্চার বাবা কোথায়?" আমার মা বাবা তখন কী বলবে বুঝতে পারছিল না। আমি ব্যথায় কাতর অবস্থায় বেডে শুয়েছিলাম। আমি বললাম, "সে মারা গেছে।" নার্স অসহায় চোখে আমার দিকে তাকালো। এরপর আমার অনাগত বাচ্চার বাবাকে মৃত ঘোষণা মৃত ঘোষণা করে তাকে পৃথিবীতে আনা হলো। আমার ফুটফুটে একটা ছেলে সন্তান হয়েছে। আজ তার ৪ মাস বয়স। ছেলের নাম পিয়াল। নামটা রেখেছিলাম আমার নামের সাথে মিল রেখে। পিয়ালের যখন ৪ মাস বয়স তখনই ডিভোর্স লেটার পাঠিয়ে দিই আদরের কাছে। পিয়ালকে কখনো তার বাবার সম্পর্কে ভালো খারাপ মন্দ কিছুই বলে শোনাইনি। বাবা কি জিনিস তা বুঝতে দেইনি পিয়ালকে। আমাদের দিন ভালোই কাটছিল। কিন্তু হঠাৎ একটা কল এসে সবকিছু উলটপালট করে দিল আমার। কলটা ছিল আমার শ্বশুরের। এক ভাবিকে দিয়ে কল করিয়েছেন তিনি। কল করে যা বললেন, তারপর আমি এক মুহূর্ত দেরি না করে অদৃশ্য একটানে ছুটে গেলাম সেই বাড়িতে, যে বাড়িটা ছেড়েছিলাম ৪.৫ বছর আগে। কল করে মহিলা বলেছিল, আমার শ্বশুর প্রায় মৃত্যুর শয্যায়। সে আমাকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছে। আমাকে কিনা কিছু সত্যি জানানো বাকি তার। একসময় যেন তার সাথে দেখা করি সে অনুরোধ করছেন। আমি বলেছিলাম, আমাকে কেন খুঁজছে? তার ছেলে আর ছেলের বউ কোথায়? সেই মহিলা বলেছিল, আপনি কিছু জানেন না? কি জানবো ভাবি? এসব ফোনে বলা যাবে না। নেই। সেই সময় নেই এখন। আপনি একবার আসেন দয়া করে। আপনার শ্বশুর বাঁচবে না হয়তো। আপনি ছাড়া তো আপন বলতে আর কেউ নেই এখন তার। আপনার নাম্বারটা খুব কষ্টে জোগাড় করিয়েছেন তিনি একবার দেখা করার আশায়। আমিও আর থাকতে পারিনি না গিয়ে। কিন্তু বিপত্তি বাধল যখন বের হতে যাব তার তখন বাবার পথ আটকালেন। "কোথায় যাচ্ছিস?" বাবা কল করেছিল ওই বাড়ি থেকে। "কোথাও যাবি না তুই। মনে নেই ৫ বছর আগের কথা? কতটা অন্যায় করে বের করা হয়েছিল তোকে ওই বাড়ি থেকে?" সবই মনে আছে। কিন্তু কোনো কিন্তু নেই। পিয়ালকে দেখ, সে জানে না তার বাবা কে, তার দাদা কে। সে চেনে না তার বংশের কাউকে। এখন যখন ওই বাড়িতে যাবি কিছুক্ষণের জন্য পিয়াল দেখবে সবাইকে। তারপর সে বুঝবে বাবা কি, তখন কেন পরিস্থিতি উম তার কেমন পরিস্থিতি হবে বুঝতে পারছিস? সে অভাব অনুভব করবে তার বাবা-দাদার। তুই খুব আবেগপ্রবণ। কে কি বলল তা শুনে ছুটে এসেছিস সেই বিষাক্ত গন্তব্যে। অথচ তুই নিজেই চলে এসেছিলি সেখান থেকে। যেন মুখোমুখি হতে না হয় ওই পরিবারের কারো সাথে। তাই সব ছেড়ে আরও এখানে বসে আছিস। শুধুমাত্র তোকে ভালো রাখা বলে, তোর সন্তানের ভালোর জন্য। আজ তুই একটা কল পেয়ে সেখানে ছুটে যাবি? আমার মাথা ঘুরছে। বাবা এক বিন্দু মিথ্যা বলেনি। সবই সত্য বলেছে। তার কথায় যুক্তি আছে। কিন্তু আমার মন মানছে না। পিয়াল আমার মুখে হাত রেখে বলল, মাম আমরা কোথায় যাব?" পিয়ালের আদুবুলির শব্দে গোর 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 কাটে আমার।
পিয়ালকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, "কোথাও না বাবা, আমরা কোথাও যাব না।" এক মুহূর্তের জন্য পিয়ালকে হারানোর ভয় জেগে উঠল আমার। পরক্ষণেই মনে হলো, আদর কোথায়? আমার শহরে এই অবস্থার আমার শহরের এই অবস্থায় আমার কিসেরই বা সত্যি জানা বাকি আমার? আমি বদ্ধরুমে পিয়ালকে নিয়ে বসে আছি। পিয়াল আমার কোলে ঘুমাচ্ছে। তবুও তাকে কোলে নিয়ে বুকের পাশে শক্ত করে জড়িয়ে ধরে আছি আমি, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। আমি টানা ৩ দিন মোবাইল বন্ধ রেখেছিলাম আমার। তারপর যখন মোবাইল খুললাম, সারাদিন ভালোই ছিল। বিকালে কল আসে, যা শুনি তারপর আর নিজেকে সামলে রাখতে পারি না। শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়িতে যে মানুষটা আমাকে সবথেকে বেশি স্নেহ করত, সে নাকি আর এই পৃথিবীতে নাই। খবরটা শোনা মা খবরটা শুনে আমি কান্নারত অবস্থায় বাবাকে বলি, "আমাকে এবার নিয়ে যান আব্বু। তোমার পর ওই মানুষটা আমাকে মেয়ে বলে ডাকতো, আমি বাবা বলে ডাকতাম। তোমার থেকে যত দূরে থাকতাম থাকতাম যখন, তখন ও আমাকে বাবার অভাব বুঝতে দেয়নি কখনো। সে আর পৃথিবীতে নেই। আমি শেষবারের মতো তাকে দেখতে চাই আব্বু।" আমার কথা শোনার পর কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, "আমি গাড়ি আনতে যাচ্ছি, তোমরা রেডি হয়ে নাও।" আমি এলোমেলো চুলগুলো খোঁপা করে পিয়ালকে একটা পাঞ্জাবি পরিয়ে তৈরি করে নিলাম। মাও আসলো আমাদের সাথে। গাড়িতে বসে নীরবে চোখের পানি ফেলছি আমি। শ্বশুরের মৃত্যুর খবর শুনে যখন আকুতি করছিলাম আমার ওই বাড়িতে নিয়ে যেতে, তখন ভুলে গিয়েছিলাম আমার প্রাক্তন স্বামী আদর আমার বোন হিমিকে কিভাবে টকিয়ে অপমান করে বের করে দিয়েছিল আমায়। আমি ভাবছি আজ কিভাবে মুখোমুখি হব আমার প্রাক্তন স্বামী আর তার বউয়ের। এসব ভাবতে মাগরিবের আজানের পরপরই আমরা পৌঁছে গেলাম সেই বাড়িতে। শুনলাম নীরবতা বিরাজমান বাড়িতে। সাধারণ মরা বাড়িতে থাকে অনেক লোকের সমাগম, কিন্তু এখানে তো তেমন কেউ নেই। ব্যাপারটা আমার বুকে মোচড় মারল। বাড়িতে আবার কোনো বিপদ অপেক্ষা করছে না তো? আমি আর মা একে অপরের দিকে তাকালাম। মনের ভাবটুকু চোখের দৃষ্টিতে বলে দিলাম দুজনেই। যেন আমি যা ভাবছি মায়ের মনেও সে একই সুর বাজছে। আমি পিয়ালির হাতটা শক্ত করে ধরে ঢুকে গেলাম বাড়ির ভিতর। কেউ নেই, শুধু একজন ভাবি আছে। উনি আমাকে কল করেছে হয়তো। আমাকে দেখে তিনি জোরপূর্বক হাসলেন, যেন কিছু লুকাচ্ছে আমার থেকে। "আসেন ভাবি" বলেই তিনি আমার শ্বশুরের রুমের দিকে নিয়ে চলে গেলেন। আমার বুকের ভিতর দপদপ করছে, পা জুড়ে কাঁপছে অনবরত। তবুও এগিয়ে গেলাম ছেলের হাত ধরে। দরজার সামনে গিয়ে দেখলাম তাতে আমার পায়ের তলার মাটি সরে গেল। শ্বশুর আমার বিছানায় হেলান দিয়ে আধশোয়া হয়ে আছে, অথচ আমাকে বলা হয়েছিল উনি মারা গেছেন। যা শুনে ছুটে এসেছিলাম আমি। এত বড় মিথ্যা বলা হয়েছে আমায়। কিন্তু কেন? মিথ্যা বলে কেন আমাকে এই বাড়িতে আনা হয়েছে আবারও? যে বাড়ি ছাড়তে বাধ্য করা হয়েছিল, সে বাড়িতে পা রাখার জন্য এত বড় মিথ্যা বলা হলো? মনের প্রশ্নগুলো চেপে রেখে আমি শ্বশুরের পাশে গিয়ে বসলাম। তার এক হাত পা এখনো নাড়াতে পারে না, মুখটা বেঁকে আছে। তবে কথা বলতে কথা বলতে পারে এখন। তিনি আগে বলতেন তিনি আগে বললেন, "আমার পাশে বসো বৌমা, এটা কি আমার নাতিন?" পিয়ালির দিকে তাকিয়ে বলল, "হুম, কেমন আছেন আপনি?" আমার আর কেমন থাকা? এই আছি এই নাই, কখন মরে যাই কে জানে। তবে এখন ভালো আছি মা, তোমারে দেখতে পারছি। আমার দাদু বাইরে দেখতে পারছি। এতদিনের জমে থাকা কথা আজ বলতে পারবো। এরপর মরে গেলেও শান্তি। আপনার তো কিচ্ছু হয়নি, তাহলে আমাকে কেন মিথ্যা বলা হয়েছে? আমার কণ্ঠে আক্রোশ। তিনি মেকি হাসলেন। আমি কইছি মিথ্যা বলতে, না হয় যে কিছু সত্যি তোমার কথা কখনো জানা হইবে না তাই। কিসের সত্যি? আর আপনার ছেলে মেয়ের বৌমা কোথায়? তাদের দেখছি না কোথাও। আদর আর নেই। কথাটা বলেই মুখটা মলিন করে ফেলল আমার শ্বশুর। আমি অবাক হলাম। নেই মানে কোথায়? তুমি চলে যাওয়ার ৬ মাস পরেই মৃত্যু হয় তার। আমার টনক লড়ল ভিতরটায়। যত অন্যায় করুক সে আমার স্বামী ছিল। পিয়ালির দিকে তাকালাম। অবুঝ বাচ্চা। আমি চেয়েছিলাম কখনো সে তার পাপী বাবার মুখ না দেখুক। তবুও এখন কষ্ট হচ্ছে এই ভেবে যে আমার ছেলেটা কখনো তার জন্মদাতা পিতাকে দেখতে পারেনি এক পলক। আমার ভিতরের কষ্ট চাপা দিয়ে মুখে বললাম, আল্লাহ হয়তো তার পাপের শাস্তি দিয়েছে।
আমার শ্বশুর দীর্ঘশ্বাস ফেলে বললেন, জানি তোমার সাথে ঠিক হয়নি, তবে আমার মৃত ছেলেটার উপর আর খুব রেখো না বৌমা। সে তোমার সে তোমার সাথে অন্যায় করেনি। যা করেছে তোমাকে আর তোমার সন্তানকে বাঁচানোর জন্যই করেছে। কথাটা শুনে বেশ অবাক হলাম। গিনার হাসি হেসে বললাম, আপনি বলছেন একথা? হুম। তুমি যখন চলে যাও তখন আমি আমি প্যারালাইজ এর রোগী, কথা বলতে পারতাম না, তবে সবই শুনতাম। মনে আছে আমার দাদু ভাই পেটে আসার ১ বছর আগে থেকে তুমি খুব অসুস্থ থাকতা? তোমাকে হাসপাতালে ভর্তি করেও রাখা হয়েছিল কিছুদিন। তোমার হার্ট দুর্বল হয়ে গিয়েছিল। হার্টের প্রায় বেশি বেশি অর্ধেক অর্ধেক কোষ নিষ্ক্রিয় হয়ে পড়েছিল তোমার। দুশ্চিন্তা আর খাওয়ায় অনিয়মের কারণে এতটা দুর্বল ছিল যে ডাক্তার বলেছে কোনো প্রকার মানসিক আঘাত পেলে তোমার যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে। তারপর আসি আদরের কথায়। হঠাৎ করে সে জানতে পারে তার ব্রেন টিউমার। টিউমারটা এত বড় যে তার অপারেশন করানোর অ কোনো উপাস তখন ছিল না। মৃত্যু অনিবার্য, এই কথা তোমাকে জানাতে পারছিল না সে। আর তুমি যখন ডাক্তার দেখাতে গিয়েছিলে আলট্রা করে নিশ্চিত হতে যে বেবি কনসিভ করেছো কিনা, সে ডাক্তার ছিল আদরেরই বন্ধু। তার নিশ্চিত মনে আছে তোমার? আমি হালকা মাথা নাড়ালাম, যার উত্তরে হ্যাঁ, ওই ডাক্তার আদরের ক্লাসমেট ছিল। তিনি আবারও বলতে শুরু করলেন, তুমি মা হবে এই খবরটা সে ডাক্তার তুমি বাড়ি আসার আগেই আদরকে জানিয়ে দেয়। আদর তখন কোনো উপায় খুঁজে পাচ্ছিল না। প্রেগনেন্ট তুমি, তার উপর অসুস্থ। তখন যদি আর অসুখের কথা জানতে তাহলে তোমাকে বাঁচানোই সম্ভব হতো না। তাই তোমার বোন হিমিকে রিকোয়েস্ট করে যেন তোমার তোমার সামনে অভিনয় করে, বলে আদরের সাথে সম্পর্ক আছে তার। এতে করে আদরের প্রতি ঘৃণা জন্ম হবে আর দূরে সরে যাবে তুমি। আদরের মৃত্যু তোমাকে কষ্ট দিবে না। হিমি কিছুতেই রাজি হচ্ছিল না। পরে অনেক বুঝিয়ে বলে যে একা বাঁচতে শিখতে হবে তোমাকে। তোমার সন্তানের জন্য বাঁচতে হবে। আর হিমিকে অনেকগুলো টাকা দেয় এই কাজের জন্য আদর। তার প্ল্যান মোতাবেক সবকিছু হয়। কিন্তু তোমরা গ্রাম ছাড়ার পর অনেক খুঁজেছে তোমাদের, কেউ ঠিকানা জানতো না আর খুঁজে পায়নি, এমনকি হিমিও পায়নি। ওই দিন আমাদের গ্রামের একজন তোমাকে দেখেছে শহরে, সেখানে থেকে তোমার পিছু নেয় আর তারপর তোমার ফোন নাম্বার জোগাড় করে। সবটা শুনে আমার চোখ থেকে অঝরে পানি পড়ছে। আপনার ছেলে আমার সাথে এমনটা করলো বাবা? আমাকে কেন রাখলো না শেষ পর্যন্ত তার সাথে? কেন ছেড়ে কেন ছেড়ে গেল আমাকে? মা আমাকে সান্ত্বনা দিল মাথায় হাত রেখে। আমি কান্না থামিয়ে জিজ্ঞাসা করলাম, হিমি কোথায়? সে মালয়েশিয়ায়, বিয়ে হয়েছে, হাজবেন্ডের সাথে ওখানেই চলে গেছে। যাওয়ার আগে তোমাদের খুঁজছিল মাপ চাওয়ার জন্য, পায়নি। আমি আর কিছু বলতে পারি না। পিয়াল আর পিয়াল তার দাদার কাছে বসে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। উনি কে? আমার মা উত্তর দিলেন, তোমার দাদু। পরদিন সকালে একটা কবরের পাশে দাঁড়িয়ে আছে পিয়ালকে নিয়ে। কবরটা আর কারো না, আদরের কবর। তুমি বড় স্বার্থপর আদর, একাই চলে গেলে। আমাকে সাথে নিলে এমন কী ক্ষতি হতো? দেখো আজ তোমার ছেলেকে নিয়ে এসেছি। জানো ও যখন প্রথম বাবা ডাক শিখেছিল, আমি ছোট অবুঝ বাচ্চাকে বলতাম তোমার বাবা মৃত। তখন জানতাম না আমার কথা যে আমার বলা কথা যে সত্যি। তোমাকে আমি কখনো ক্ষমা করব না আদর। আমাকে ছেড়ে যাওয়ার অপরাধে তুমি অপরাধী। আমাকে একা কথা বলতে দেখে পিয়াল জিজ্ঞাসা করলো, আম্মা তুমি কার সাথে কার সাথে কথা বলতো? আমি অসহায় তার দিকে তাকিয়ে বললাম, একটা বেঈমানের সাথে। অতঃপর মনে মনে ভাবলাম, যা দেখা যায় তা সবসময় সত্যি হয় না। আমরা তাই দেখতে পাই যা যা আমাদের দেখানো হয়। সমাপ্ত। পুতুলের সংসার, নুসরাত পুতুল। গল্প পড়ায় ভুলভ্রান্তি হতে পারে, দয়া করে নিজ গুণে ক্ষমা করে দিবেন। গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। দেখা হবে অন্য কোনো গল্পে, নতুন পর্বে, অন্য কোনো গল্পে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।